আসসালামু আলাইকুম। ফ্রম বাংলা প্ল্যাটফর্মের শূন্য থেকে শুরু এই কোর্সে আজকের ক্লাসে আমরা শিখব উড আর উড হ্যাভ এর সূক্ষ্ম ব্যবহার, এর মধ্যে কিছু পার্থক্য আছে সেটা। তো আমরা জানি যে উড হচ্ছে মডেল অক্সিলারি, সুতরাং উডের পরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ V1 হয়। আর উড হ্যাভ যদি ব্যবহার করতে হয় এরপরে ভার্বের তৃতীয় রূপ হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে সেটা হয়। তো আমরা কিছু উদাহরণ দেখি। তো উদাহরণটা কেমন, যে কাল্পনিক বা শর্ত সাপেক্ষ যদি হয় সেটা কি? যেমন আমি একটা উদাহরণ নিয়েছি আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম দেশ থেকে দুর্নীতি দূর করতাম। এখন আমি যদি প্রধানমন্ত্রী হতাম, এটা হচ্ছে শর্ত সাপেক্ষ অংশ, এবং দেশ থেকে দুর্নীতি দূর করতাম এটা হচ্ছে ফলাফল। তো আমি যদি প্রধানমন্ত্রী হতাম তার ইংরেজি হচ্ছে ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার। আয়ের সঙ্গে ওয়ার কেন হলো? কারণ এটা হচ্ছে একটা অবাস্তব কল্পনা। আমি তো প্রধানমন্ত্রী না, যদি আমি প্রধানমন্ত্রী হতাম তাহলে কল্পনা করছি, এই জন্য আয়ের সঙ্গে সাধারণত ওয়াজ হয়, কিন্তু এখানে হচ্ছে ওয়ার। ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, দেশ থেকে দুর্নীতি দূর করতাম, এই যে ব্যবহার করেছি উড এলিমিনেট। আই উড এলিমিনেট করাপশন ফ্রম দ্য কান্ট্রি। এখন কথা হচ্ছে এই যে যেহেতু এটা একটা শর্ত সাপেক্ষ পরিস্থিতি, এই জন্য আমি এখানে উড ব্যবহার করলাম। আর যেহেতু উড একটা মডেল অক্সিলারি, এরপরে অবশ্যই আমার ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 এলিমিনেট V1 ব্যবহার করা হয়েছে। আমি আরেকটা উদাহরণ বলি। বলছে আমি যদি রাজা হতাম রাজ্য থেকে বৈষম্য দূর করতাম। প্রথম অংশটা হচ্ছে শর্ত সাপেক্ষ, আমি যদি রাজা হতাম, এবং এটা কাল্পনিক অবাস্তব, আমি তো রাজা না, আমি মনে করছি যদি হতাম। এই কারণে ইফ আই সাবজেক্ট, এটার সঙ্গে ওয়ার হলো, আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। এবং যেহেতু এটা শর্ত সাপেক্ষ বাক্য, তারপরে যে ফলাফলটা আছে সেটা হচ্ছে উড এলিমিনেট। উড এলিমিনেট, এখানেও কিন্তু এলিমিনেট হচ্ছে ভার্বের বেস ফর্ম V1। আই উড এলিমিনেট, অর্থাৎ আমি দূর করতাম। কি দূর করতাম? বৈষম্য। বৈষম্যের ইংরেজি ইনইকুয়ালিটি। দূর করতাম কোথায় থেকে? রাজ্য থেকে, ফ্রম দ্য কিংডম। ওকে, এখন আসি যে শর্ত সাপেক্ষ ইংরেজি বাক্যের গঠনটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হয়, তাহলে আমাদেরকে কি করতে হয়? উড ব্যবহার করতে হয়। আর যদি এই যে এখানে আমি লিখেছি যে শর্ত সাপেক্ষ বাক্যের গঠনটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে উড ব্যবহার করতে হয়। আর শর্ত সাপেক্ষ ইংরেজি বাক্যের গঠনটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে উড হ্যাভ ব্যবহার করতে হয়। এখন একটা উদাহরণ আমরা দেখি। আমি বলছি যে যদি রনি খেলতো আমরা ম্যাচটা জিততাম। তো যদি রনি খেলতো, এই অংশটা আমি পাস্ট ইনডিফিনিট দিয়ে করেছি। রনি সাবজেক্ট আর প্লেড হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ, পাস্ট ইনডিফিনিট। ইফ রনি প্লেড, যদি রনি খেলতো, শর্তযুক্ত এই অংশটা পাস্ট ইনডিফিনিট দিয়ে করেছি, এই কারণে আমি ব্যবহার করলাম শুধু উড, এবং তারপরে ব্যবহার করলাম উইন, যেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। উই উড উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিততাম। আর একটা উদাহরণ দেখি। যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম তাহলে ভালোভাবে লিখতাম। তাহলে প্রথম অংশটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম, শর্তবাচক অংশটা এখানে আমি ইফ উই লিসেন্ড কেয়ারফুলি, এটাও পাস্ট ইনডিফিনিট দিয়ে করেছি। আর এখানে আমি বলে দিলাম যদি পাস্ট ইনডিফিনিট দিয়ে করতে হয় তাহলে আমি পরে শুধু উড ব্যবহার করব, এবং তারপরে উড মডেল অক্সিলারি যেহেতু ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে।
ইফ উই লিসেন্ড কেয়ারফুলি, উই হলো সাবজেক্ট, লিসেন্ড হলো ভার্বের দ্বিতীয় রূপ, লিসেন, লিসেন্ড, লিসেন্ড। তাহলে এরপরে আমি ব্যবহার করেছি উড। রাইট, V1, রাইট, রোট, রিটেন। আমি রাইট নিয়েছি কেন? কারণ শুধু উড ব্যবহার করা হয়েছে তাই। আচ্ছা, তাহলে পরের উদাহরণটা দেখি। বলছে শর্ত সাপেক্ষ ইংরেজি বাক্যের গঠনটা যদি আগে ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, তো শর্ত সাপেক্ষ ইংরেজি বাক্যের গঠনটা এবার যদি পাস্ট ইনডিফিনিট টেন্স না হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমাকে আর উড নেওয়া যাবে না, তখন আমাকে নিতে হবে উড হ্যাভ। ঠিক আছে? এবং আমি আগেই বলে দিয়েছি যে উড হ্যাভ এর পর ভার্বের তৃতীয় রূপ হয়। আচ্ছা, আসি, সেটা কি? যে একটা উদাহরণ, ওই আগের উদাহরণে যদি আমি এটাকে এরকম বলি যে যদি রনি খেলতো আমরা ম্যাচটা জিততাম। এখানে আমি কি করেছি? এবার পাস্ট ইনডিফিনিট না নিয়ে পাস্ট পারফেক্ট টেন্স করেছি। ইফ রনি হ্যাড প্লেড, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন, সেটা হচ্ছে সাবজেক্ট রনি, হ্যাভ বা হ্যাড, দুঃখিত, শুধু হ্যাড, তারপরে যে প্লেড এটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। তাহলে ইফ রনি হ্যাড প্লেড, এই অংশটা দেখে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই জন্য আমি পরে নিলাম হচ্ছে উড হ্যাভ, উই উড হ্যাভ। এবং আগে বলেছি উড হ্যাভ এর পরে আমাকে সবসময় ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করতে হবে, ওন, WON, ওন। এটা হচ্ছে উইন, ওন, ওন, সেখান থেকে। তাহলে উই উড হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিততাম। আমি আর একটা উদাহরণ দেখি। বলছে যে যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম তাহলে ভালোভাবে লিখতাম। এখন যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম, এই অংশটা প্রথমবার আমি করেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, এবার কিন্তু আমি করেছি ইফ উই হ্যাড লিসেন্ড কেয়ারফুলি, পাস্ট পারফেক্ট দিয়ে। উই এর পরে সাবজেক্ট, তারপরে আমি নিয়েছি অক্সিলারি ভার্ব হিসেবে নিয়েছি হ্যাড, এবং তারপরে নিয়েছি লিসেন্ড, ভার্বের তৃতীয় রূপ। তার মানে এটা বোঝা যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে তার যে রেজাল্ট, যেটা যে আমরা ম্যাচ জিততাম না, আমরা ভালোভাবে লিখতাম, সেটার সময় আমি আবার কি করেছি? উই সাবজেক্টের পরে উড হ্যাভ নিয়েছি। কেন? কারণ ওইখানে পাস্ট পারফেক্ট করা হয়েছে, এবং উড হ্যাভ হলে রিটেন হবে, ভার্বের তৃতীয় রূপ হবে, এটাই স্বাভাবিক। ইফ উই হ্যাড লিসেন্ড কেয়ারফুলি, ইফ উই হ্যাড লিসেন্ড কেয়ারফুলি উই উড হ্যাভ রিটেন বেটার, আমরা আরো ভালোভাবে লিখতে পারতাম। এখন কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হলো আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করে শুধু উড ব্যবহার করছি তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর যখন পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে উড হ্যাভ ব্যবহার করছি তখন সেটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এখন সব থেকে প্রশ্ন হচ্ছে, মেন প্রশ্নটা আমার এখানেই হচ্ছে মেন টুইস্ট, ভালো করে যে বোঝার যে বিষয়টা, সেটা হলো বাংলায় পড়ার সময় বাক্যের অর্থ একই মনে হচ্ছে, পড়ার সময় একই অর্থ মনে হচ্ছে, কিন্তু তাহলে দুইটা বাক্য গঠন করার দরকার কি? সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল করার দরকার কি? একবার পাস্ট টেন্স একবার পাস্ট পারফেক্ট টেন্স করার দরকার কি? দুইটা তো একই রকম বাংলা, তাই না? তো বলছে যে সেকেন্ড কন্ডিশনাল বর্তমান এবং ভবিষ্যৎ প্রকাশ করে, এবং থার্ড কন্ডিশনাল অতীত এবং আফসোস প্রকাশ করে। সেকেন্ড কন্ডিশনাল ভবিষ্যৎ অর্থ প্রকাশ করে, থার্ড কন্ডিশনাল আফসোস প্রকাশ করে। যেমন উদাহরণ দেখি আবার, উদাহরণটা কি? যে এই যে ইফ রনি প্লেড উই উড উইন দ্য ম্যাচ, এটা কি অর্থে আছে? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কেন? কারণ ইফ রনি প্লেড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে।
এই কারণে এটা সেকেন্ড কন্ডিশনাল। এখন কথা হলো পাস্ট ইনডিফিনিট কেন ব্যবহার করলাম, পাস্ট পারফেক্ট কেন ব্যবহার করলাম না? কারণ আমি যদি মনে করি, আমি যদি বোঝাতে চাই, মানে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা এখানে নির্ভর করছে। আমি বোঝাতে চাচ্ছি যে যদি এখন খেলতো রনি, যদি রনি খেলতো, এর মানে আমি বোঝাতে চাচ্ছি যদি এখন খেলতো, আমি কল্পনা করছি, তাহলে ম্যাচটা আমরা জিততাম ভবিষ্যতে। মানে খেলাটা এখনো হয়নি, যদি খেলতো কিন্তু রনি খেলছে না, তাহলে আমরা ম্যাচটা জিততাম। এইরকম বর্তমান এবং ফলাফলটা যদি ভবিষ্যতের উপর নির্ভর করে, ভবিষ্যৎ অর্থ প্রকাশ করে, তাহলে আমাদেরকে কি করতে হয়? সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করতে হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হয় শর্তযুক্ত অংশটা। যেমন এখানে বলে দিয়েছে যে ইফ রনি প্লেড, এটা দেখতে মনে হচ্ছে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, কিন্তু মিনিংটা আসলে প্রেজেন্ট আনরিয়াল, অবাস্তব এবং বর্তমান। অর্থাৎ রনি প্লেড, ইফ রনি প্লেড, যদি রনি খেলতো, এখন খেলতো কিন্তু আসলে খেলছে না। আচ্ছা, আর এই যে উই উড উইন, আমরা জিততাম, কোন অর্থ প্রকাশ করছি? আমরা জিততাম কোন অর্থ প্রকাশ করছি? ফিউচার রেজাল্ট ইন দ্য ইমাজিনেশন, কল্পনায় আমরা ফিউচার রেজাল্টটা কল্পনা করছি, যদি আমরা, তাহলে আমরা জিততাম। এই এখন তারপরে কি আছে দেখি। আবার ওই একই কথাই বলছে যে এখানে প্লেড পাস্ট টেন্স হলেও এটা পাস্ট মিনিং না, এটা ইমাজিনারি প্রেজেন্ট বোঝায়। আমি লিখছি পাস্ট করে গঠনটা, কিন্তু আসলে অর্থটা প্রকাশ করা হচ্ছে কাল্পনিক বর্তমান। আচ্ছা, এবার আসি থার্ড কন্ডিশনাল যখন বানাচ্ছি তখন কেন থার্ড কন্ডিশনাল করছি। এখানে যেমন বলছি ইফ রনি হ্যাড প্লেড, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে করেছি, মানে বোঝা যাচ্ছে যে এটা থার্ড কন্ডিশনাল। আরো কিভাবে বোঝা যাচ্ছে? এই যে উড হ্যাভ ব্যবহার করেছি এবং তারপরে ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করেছি ওন। ইফ রনি হ্যাড প্লেড উই উড হ্যাভ ওন দ্য ম্যাচ। এখন কথা হলো এটা থার্ড কন্ডিশনাল কেন হলো? যদি খেলতো, যদি রনি খেলতো, তাহলে ম্যাচটা জিততাম। এটা আমি বোঝাতে চাচ্ছি বা অর্থ প্রকাশ করা হয় এইভাবে যে ম্যাচটা অতীত হয়ে গেছে কিন্তু রনি খেলেনি, কিন্তু এখন আমি কল্পনা করছি যে যদি রনি খেলতো তাহলে আমরা ম্যাচটা জিততাম। এটা আর ভবিষ্যতের কথা চিন্তা করছি না যে ম্যাচটা জিততাম, ম্যাচটা আমাদের হারা হয়ে গেছে, এখন আমরা আফসোস করছি যে আমরা ম্যাচটা জিততাম, আফসোস করছি বা কল্পনা প্রকাশ করছি। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ অতীত হয়ে গেছে কিন্তু করা হয়নি কাজটা এবং পরে ফলাফলে আফসোস প্রকাশ করা হচ্ছে, এইসব ক্ষেত্রে থার্ড কন্ডিশনাল ব্যবহার করতে হয়। বোঝা গেল? তার মানে এখানে বলছে যে সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে বর্তমান অবাস্তব বোঝাবে, আর থার্ড কন্ডিশনালটা অতীতের অবাস্তব বোঝাবে। এখন পরের ক্লাসে আমরা কি শিখব? এর পরের ক্লাসটা, আজকের ক্লাসটা শেষ, পরের ক্লাসে আমরা শিখব উড, উড বি, উড হ্যাভ এর আরো বিস্তারিত ব্যবহার। তোমাদের জন্য আমি কয়েকটা এক্সারসাইজ তৈরি করেছি, এটা তোমরা প্র্যাকটিস করো। দেখো এক্সারসাইজ গুলো দেখে নাও। যদি আমি জানতাম আপনাকে আসতে বলতাম, যদি আপনি ভালো মানুষ হতেন এই কাজটা করতেন না, যদি তুমি দেখতে ঘটনাটা বিশ্বাস করতে না, যদি পড়ালেখা করতে তাহলে ফেল করতে না। এগুলো করে কমেন্ট বক্সে জানিয়ে দিও তুমি এগুলোর ইংরেজি করতে পারছো কিনা। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।